নমস্কার। আজকে আলোচনাতে আসার আগে আমরা দুটো ভিডিও দেখে নেব। আসুন আমরা প্রথম ভিডিওটা দেখি, যে ভিডিওটা বেসিক্যালি এটা বাংলাদেশে অতি সম্প্রতিকালে একটা ঘটনা ঘটেছে এবং যেই ঘটনাটাতে প্রমাণ করে যে ওখানকার যারা সংখ্যালঘু আছে তাদের অবস্থাটা কীরকম। আসুন আমরা সেটা আগে দেখে নিই। কি হবে? আপনারা কি কিছু করতে পারবেন? কিছু করবেন না, কিছু করবেন না। ছবি তোলার কোনো দরকার নাই, ছবি তোলার কোনো দরকার নাই, ছবি তুললেন না, কিচ্ছু করতে পারবেন না। এখন নয়ন যদি টাকা খাইয়ে পুলিশ চোপ হয়ে থাকে, নয়ন যদি টাকা খাইয়ে পুলিশ চোপ হয়ে গেলে আমি 1 ঘন্টাকে বন্ধ করছি। তাড়াতাড়ি বেরান, বাইরে বেরান, ওরে ফোন করো, ওরে ফোন করো, ওরে ফোন করো। কেন কেন আমরা তো নির্যাতনের শিকার? আমরা সংখ্যালঘু, তাই আমরা সংখ্যালঘু, আমাদের অপরাধ, আমরা সংখ্যালঘু। নয়ন রিমান্ডের দোষ, নয়ন আশা আমাকে জায়গা লিখে দাও, এই জায়গা দিয়ে জায়গা দাও, ওই জায়গা দিয়ে জায়গা দাও। থানায় কোর্ট কর, মামলা করছে, ঠিক আছে তুই মামলা কর। মামলা 14 তারিখ 19 হবে, 14 তারিখ 19 তারিখ হবে না। ও এখন 5 লাখ টাকা দাও, না এই কাগজে সই করো। এই কথা এই মাস শুরু করছে 5 জন নিয়ে। আমার ভাই, আমার ছোট ভাই, আমার ছোট ভাই। আমার বাবা 85 বছর ভাই। আপনার নাম কি? আপনার নাম কি? দেখলেন তো? এবার আমরা দ্বিতীয় ভিডিওটাতে আসি। দ্বিতীয় ভিডিওটা আমাদের পশ্চিমবাংলার ভিডিও। পশ্চিমবাংলায় যারা সংখ্যালঘু আছে, আমরা যাদের বেশিরভাগ ক্ষেত্রে মুসলিমদেরই, কারণ বৌদ্ধ আছে, শিখ আছে, জৈন আছে, তারা কেউ সংখ্যালঘু নয়, কিন্তু মুসলিমরা সংখ্যালঘু। সেই সংখ্যালঘুদেরই একজন যিনি জনপ্রতিনিধি হয়েছেন মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদ জেলা থেকে যিনি জনপ্রতিনিধি হয়েছেন, সেই জনপ্রতিনিধির একটা ভাষণ আমরা শুনে নিই। তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে দুজনের মধ্যে পার্থক্যটা আমরা করতে পারবো। ঠিক আছে, দেখে নিই। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর, সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। 72 ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। এবার আমরা আলোচনায় আসছি। আসলে প্রথম ভিডিওটাতে দেখা যাচ্ছে যে একজন বয়স্ক মহিলা, তিনি তার বাবাকে নিয়ে হাসপাতালে গেছেন। তার বাবার বয়স প্রায় 84 বছর এবং সেই 84 বছর বয়সে তার উপর আক্রমণ হয়েছে। তিনি একজন শিক্ষক ছিলেন, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গেও যুক্ত ছিলেন এবং সেখানে তাকে অত্যাচার করা হয়েছে, তার পরিবারকে অত্যাচার করা হয়েছে, তার জমি দখল করা হয়েছে ইত্যাদি সমস্ত কিছু। তার মূল কারণটা তিনি সেখানকার একজন সংখ্যালঘু হিন্দু। আবার ঠিক একইভাবে পশ্চিমবাংলাতেও আরেকজন যাকে দেখলেন, তিনি হচ্ছেন হুমায়ুন কবির। তিনি হচ্ছেন একজন বিধায়ক, তিনি মুর্শিদাবাদ জেলা থেকে নির্বাচিত একজন বিধায়ক। তো এই নির্বাচিত বিধায়ক, তিনি যদি কোনো অভিযোগ থাকে, যদি আইনের শাসন থাকে, তাহলে পরে তিনি এটা, তার দলের স্পিকার আছে, তিনি স্পিকারের কাছে অভিযোগ করতে পারতেন। তার দলের মুখ্যমন্ত্রী আছে, তার ওখানে পুলিশ আছে, তার ওখানে অন্যান্য সমস্ত কিছু আছে। সেগুলো বাদ দিয়ে তিনি কি বলছেন না, তিনি বলছেন যে তার সম্প্রদায়ের যারা বিধায়ক আছে তাদেরকে নিয়ে ছুঁড়ে ফেলা হবে। তাহলে দুজনের পার্থক্যটা মানে পরিষ্কার হয়ে গেল আপনাদের কাছে। আসলে আপনারা যাদেরকে সংখ্যালঘু বলে ভাবছেন বা ভাবানো হচ্ছে, তারা কি আদৌ সংখ্যালঘু? কারণ সংখ্যালঘু থাকলে তো তার গলার আওয়াজটা অনেকটা কম থাকবে, তাই নয় কি? না, হবে না সেটা। কারণ আমরা সেকুলার,
আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে যে যিনি এই কথাটা বলছেন তিনি যখন শপথ নিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে, তাহলে সেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে কি তিনি মুসলিম বিধায়ক বলে তিনি শপথ নিয়েছিলেন? তা তো নেননি। তিনি নিয়েছিলেন ভারতের সংবিধান অনুসারে, একজন বিধায়ক তিনি ভারতের সংবিধান অনুসারে তিনি শপথ নিয়েছেন। আচ্ছা, পশ্চিমবঙ্গে আরও যিনি আছেন অর্থাৎ স্পিকার যিনি আছেন তিনিও একজন বিধায়ক, তিনি কোনো একটি বিধানসভা থেকে নির্বাচিত হয়ে এসছেন। আচ্ছা, আমি ধরে নিলাম হুমায়ুন কবির শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের ভোট তিনি পেয়েছেন, কিন্তু বিমানবাবু আপনি তো সেইটা নন। রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কি শুধু সংখ্যালঘুর ভোটে জয়ী হয়ে এসছেন, নাকি তার শুধুমাত্র সংখ্যালঘু ভোট পাওয়া প্রয়োজন আছে? আমার এই কথাগুলো বলার একমাত্র কারণ যে পশ্চিমবঙ্গে যারা তৃণমূল কংগ্রেস করছেন, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন, তারা কি বাংলাদেশের মতো ওই নারীটির মতো চিৎকার করে বলবেন যে আমার জমি চলে গেল, আমার বাড়ি চলে গেল, আমাকে কেউ রক্ষা করলো না, আমাকে কোনো সাংবাদিক দেখলো না? কারণ এই সংবাদ মাধ্যম আপনার ওপর দিয়েই ব্যবসা করছে। আপনি যে খবরের কাগজটা কিনছেন 5 টাকা বা 7 টাকা বা 10 টাকা দিয়ে যে খবরের কাগজটা কিনছেন, সেই খবরের কাগজটাতে তিনি অ্যাডভার্টাইজ দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আয় করছে, এবং সেটা আপনি 5 টাকা দিয়ে নিয়ে পড়ছেন, এবং আপনার সঙ্গে গোটা পৃথিবীর কোনো যোগাযোগ নেই। যদি আপনার যোগাযোগ থাকতে হয় তাহলে আপনি সোশ্যাল মিডিয়াতে আছেন, এবং সোশ্যাল মিডিয়াতে আপনি কি করছেন? আপনি সেখানে টিকটক বা ইত্যাদি নাচ গান করে আপনি সেটাকে আপলোড করছেন। এবার আপলোড করার পরে কি হচ্ছে? আপনি দেখছেন যে আপনার কত ভিউ হলো, আপনার কত আয় হলো, আপনাকে কতজন লাইক করলো ইত্যাদি প্রভৃতি। কিন্তু কিছুদিন পরে যখন আপনার কাছে এরকম একটি ভিডিও হবে, আপনাকে নিয়েই একটি ভিডিও হবে যে আপনি কেন পর্দা করেননি, এবং সেইটা সামাজিক কারণে অপরাধ, তখন আপনি কি করবেন? ভাবার সময় হয়েছে না? সুতরাং যারা এখানে আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের এমবি অনেক নষ্ট করেছেন, অনেক পয়সা নষ্ট করেছেন, এবার ভিডিওগুলোকে, সচেতনতার ভিডিওগুলোকে ছড়ান। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপুন, এবং তারপরে আপনার পরিবার পরিজন, আত্মীয় পরিজন যাদের হোয়াটসঅ্যাপে নাম্বার আছে বা গ্রুপ আছে সেখানে এই ভিডিওগুলো দিন, কারণ সচেতনতার প্রশ্ন আছে। কালকে কে বলা যায়, আপনাকে ফ্রিজেও পাওয়া যেতে পারে, আপনাকে বস্তাবন্দিও পাওয়া যেতে পারে, অথবা জ্যান্ত অবস্থাতেও কোনো বস্তায় আপনাকে বন্দি করে রাখা হতে পারে। কারণ বিমান বন্দ্যোপাধ্যায় আপনার হয়ে কথা বলবে না, আপনার হয়ে গলাটা আপনাকে আমাকেই তুলতে হবে। সুতরাং সবাই মিলে এক হয়ে প্রতিবাদ করুন যে পশ্চিমবাংলার বিধায়ক, তিনি পশ্চিমবাংলার বিধায়ক থাকবেন না, কোনো একটি সুনির্দিষ্ট সম্প্রদায়ের থাকবেন, এবং তৃণমূলের বিধায়কদেরও প্রশ্ন করছি যে তারা যেন এই প্রতিবাদটুকু করেন। আর কিছু বলার নেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।